জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ মন্দিরের ইম্পর্টেন্সটা কি? পুরী ক্ষেত্র হচ্ছে জগন্নাথ দেবের ভোজন ক্ষেত্র, এবং রামক্ষেত্র আমাদের যে দক্ষিণ ভারতে, সেখানে হচ্ছে ওনার স্বয়ং মূর্তি তৈরি করতে। সেই জন্য বিশ্বকর্মা স্বয়ং এলেন এবং বললেন যে কেউ দরজা নক করবে না, আমি মন্দিরের ভেতরে মূর্তি তৈরি হয়ে গেলে বেরিয়ে আসবো। তো বিভীষণ যখন জিজ্ঞেস করছেন যে প্রভু, আপনার না থাকাকালীন আমার তো খুব কষ্ট হবে, খুব কাতর হয়ে যখন বিভীষণ জিজ্ঞেস করছেন, তখন শ্রীরাম বলছেন যে আমাদের কুলদেবতা জগন্নাথ দেব, তুমি তার পূজা করো। এই যে রথযাত্রা, এর প্রস্তুতিটা কেমন হয়? রথযাত্রার প্রস্তুতি তো বিরাট। রথযাত্রা তো মানে একদিনের কাজ নয়। সেই স্নানযাত্রাতে উনি স্নান করলেন, করার পর উনি অসুস্থ হয়ে পড়লেন। হয়ে পড়ে তখন ওনাকে গর্ভগৃহে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে কিন্তু আর কেউ দর্শন পাবে না। রথযাত্রা হচ্ছে, জগন্নাথ দেব সবাই মিলে আমরা দেখছি মাসির বাড়ি যাচ্ছে। এই সময় তো তাহলে মন্দির ফাঁকা থাকার কথা, তো এই সময় কি তাহলে পুজো হয় না? এইবার তখনও পান্ডা বলছে যে প্রভুর তো মূর্তি এখন নেই। আমি সেই বাচ্চাদের মতো কেঁদে ফেলেছিলাম যে আমি এবারেও দেখতে পাবো না। তখন বলল না না, তিনি আছেন, কিন্তু অন্য রূপে আছেন। মন্দির নিয়ে এর আগে আমরা দুটি পডকাস্ট করেছি, একটি হলো কালীঘাট আর একটি হলো কামাখ্যা। আজকে পুরীর মন্দির নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের সাথে রয়েছেন অনিতা বোস। অনিতাদির কাছ থেকেই আজকে আমরা জানব পুরীর কিছু অজানা বিষয়, যেগুলো হয়তো আপনারা কেউ জানেন না। পুরীর মন্দিরের একটি বিশেষ পুজো নিয়ে, যার পিছনে একটি গোটা সম্প্রদায়ের সংসার চলে, আমি এটুকু বলতে পারি। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। অনেক কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনারা জানতে পারবেন আজকের পডকাস্টে। বেশি দেরি করব না, চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। অনিতা বোস অন ইউটিএস। অনিতাদি, ফাইনালি আপনি ইউটিএসে এলেন। আমাদের প্রায় বহুবার মানে হয়ে ক্যান্সেল হয়েছে। একদম, যতক্ষণ না তিনি চাইবেন ততক্ষণ হবে না সংযোগ, সেটা আমরা খুব ভালোভাবে বুঝেছি। লাস্ট বারও একদম মানে সেদিন শিওর ছিল, বাট হলো না। মানে সেটাও ঠিক তার আগের দিনই এমন একটা শরীরের অসুবিধা হলো যে আমি বাধ্য হলাম ক্যান্সেল করতে। এবং এবারেও আমি দেখেছি কোনো ভালো জিনিস হওয়ার আগে পরীক্ষা নেয় বোধহয় প্রভু, যে তুমি করতে পারছো কি পারছো না, কতটা তোমার ইচ্ছে। তো তোমারও ইচ্ছে এবং আমারও ইচ্ছে এবং প্রভু জগন্নাথ দেবের ইচ্ছে, সব মিলিয়েই আজ আমরা বোধহয় বসলাম মুখোমুখি। আমি শুরু করার আগে, যেহেতু জগন্নাথ প্রভুর এটা মানে পডকাস্ট, তাই আমি বলতে চাই জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, নিশ্চয়ই জয় জগন্নাথ, একদম। এবং তোমাদেরও অনেক ধন্যবাদ যে তোমরা এই বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ দিচ্ছ। কারণ আমাদের প্ল্যান হয়েছিল অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করা, সেখান দিয়ে হঠাৎ করে প্রভু জগন্নাথ দেবের ইচ্ছে না হলে তো হয় না। তো নিশ্চয়ই জয় জগন্নাথ বলেই তো শুরু করা যায়। আমরা জানি জগন্নাথ মন্দির 4 ধামের মধ্যে এক ধাম। আমি যদি এইটা আপনাকে জিজ্ঞেস করি যে জগন্নাথ মন্দিরের ইম্পর্টেন্সটা কি? প্রথম কথা হচ্ছে, জগন্নাথ মন্দির শুধু একটা মন্দির নয়, এটাকে তুমি বলতে পারো বিষ্ণু চেতনার একটি অংশ। আচ্ছা, আমাদের যে বৈষ্ণব চেতনা, যে বিষ্ণু, কারণ জগন্নাথ দেব মূলত বৈষ্ণব ভাবনা থেকেই, মানে আমরা শ্রীকৃষ্ণেরই একটি রূপ বলে মনে করি। এবং এই যে তুমি প্রথমেই শুরু করলে 4 ধামের কথাতে, এতে বলা হয় যে জগন্নাথ দেব প্রথমে বদ্রীনাথে উনি প্রথম প্রাতঃকালে ওঠেন, তারপর উনি দ্বারকানাথে, ওখানে গিয়ে ওনার শৃঙ্গার হয় দ্বারকানাথে। পুরী ক্ষেত্র হচ্ছে জগন্নাথ দেবের ভোজন ক্ষেত্র,
এবং রামক্ষেত্র আমাদের যে দক্ষিণ ভারতে, সেখানে হচ্ছে ওনার শয়ন। তাই আমাদের এই যে 4টি ধাম, বদ্রীনাথ, দ্বারকানাথ, পুরীর যে এই যে ধামগুলিতে আমরা একে এই 4 ধামের একটি মহামূল্যবান অংশ রূপে দেখা হয়। কিন্তু জগন্নাথ মন্দিরের গুরুত্ব শুধু সেটা বলে নয়। জগন্নাথ দেব শুধুমাত্র উড়িষ্যার তো প্রাণদেবতা বটেই, উড়িষ্যার সব কিছুকে কেন্দ্র করে রয়েছে জগন্নাথ দেব। মানে বিয়ের কথা হলেও উড়িষ্যা পরিবারের মধ্যে তাদের কিন্তু প্রথম কথা, যেই পাকা কথা হয়, তারা মুখে একটুখানি পরস্পরের মহাপ্রসাদ দেয়, যে যেন এটা প্রভুর আশীর্বাদে এটা হলো। তারপর ধরো তুমি যে কোনো শুভ কাজ করাতে তোমাকে জগন্নাথ দেবের পুজো করেই তারা শুরু করেন। জগন্নাথ সংস্কৃতি উড়িষ্যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শুধু সংস্কৃতি নয়, জগন্নাথ মন্দিরের সঙ্গে রাজপরিবারের ইতিহাসও বহুদিনের, এবং বিভিন্ন রাজপরিবার, অন্ধ্র এবং উড়িষ্যার মিলিত যৌথ রাজপরিবারেরও যোগাযোগ রয়েছে। কিন্তু এগুলো তো ধরো মানে কিছু দিনের কথা। কিন্তু জগন্নাথ মন্দিরের ব্যাপকতা যদি বলো, তার ইতিহাস যদি বলো, বেদেতে একটি শ্লোক আছে। সেই শ্লোকে বলছে যে দারু ব্রহ্ম, জগন্নাথ দেবের অপর নাম তো দারু ব্রহ্ম, সেই দারু ব্রহ্মের মূর্তি এবং মন্দির আছে সমুদ্রের ধারে, এটা বেদেতে উল্লেখ রয়েছে। তারপর উপনিষদে, শ্বেতাশ্বত্তর উপনিষদ বলে, সেই উপনিষদে বলছে, আমরা কি বলি জগন্নাথ দেবের যেহেতু অপানিপদ, মানে হাত এবং পায়ের, যেহেতু আমরা সেই গল্প জানি যে কিভাবে মূর্তি তৈরি হয়েছিল, পূর্ণাঙ্গ মূর্তি নয়, সোনার পা সোনার হাত পরানো হয় বিশেষ বিশেষ এতে। তো শ্বেতাশ্বত্তর উপনিষদে বর্ণনা করছেন যে এই জগতের যিনি ব্রহ্ম, এই জগতের যিনি নাথ, তিনি কীরকম হবেন। তার হাত না থেকেও তিনি সব গ্রহণ করতে পারেন, তার পা না থেকেও তিনি সর্বত্র গমন করতে পারেন, তার সেই গোল চক্ষু দিয়ে তিনি নিষ্পলকভাবে তাকিয়ে আছেন। তো জগন্নাথ দেবের কথা আমরা তাহলে বেদে পাচ্ছি, আমরা উপনিষদে পাচ্ছি। রামায়ণে যখন উত্তরকাণ্ড, রামায়ণেতে যেখানে শ্রীরামচন্দ্র মানে দেহত্যাগ করছেন, মানে সরজু নদীতে তো শ্রীরামচন্দ্র লক্ষণ বর্জনের পর তিনি সপরিবারে দেহত্যাগ করেছিলেন, এবং তো তখন বিভীষণ আর হনুমানজি এনারা দুজন কিন্তু ওইখানে তখন উনি মানে অনুমতি দেননি। তার ফলে হনুমানজিকে তেমনিতেও চিরঞ্জীবীর মধ্যে ফেলা হয়। তো বিভীষণ যখন জিজ্ঞেস করছেন যে প্রভু আপনার না থাকাকালীন আমার তো খুব কষ্ট হবে, খুব কাতর হয়ে যখন বিভীষণ জিজ্ঞেস করছেন, তখন শ্রীরাম বলছেন যে আমাদের কুলদেবতা জগন্নাথ দেব, তুমি তার পূজা করো। তো মানে বেদ, উপনিষদ, পুরাণ, এইভাবে ধীরে ধীরে জগন্নাথ দেবের কথা স্কন্দ পুরাণে অনেকটা রয়েছে। স্কন্দ পুরাণের একটা খণ্ডই হচ্ছে উৎকল খণ্ড, সেখানে এ বিষয়ে অনেক কিছু লেখা রয়েছে। বিষ্ণু পুরাণ রয়েছে, এগুলো রয়েছে। তার ফলে এই মন্দির এবং মন্দির সংক্রান্ত যাবতীয় জিনিসকে ঘিরে জগন্নাথ মন্দির শুধুমাত্র উড়িষ্যা না, আমার মতে জগন্নাথ মন্দির আমাদের যে ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, এই দিককার একটি মূল ধারাকে ধরে রেখেছে। তার ফলে এই পৃথিবীর ইতিহাসে অনেক কিছু পরিবর্তন হয়, খুব স্বাভাবিকভাবেই হয়, কিন্তু জগন্নাথ মন্দির এখনো অবধি খুব জাগ্রতভাবে আমাদের হৃদয়ে রয়ে গেছে। এ বিষয়ে তো বোধহয় কোনো সন্দেহ নেই, আর এমন কোনো বাঙালি নেই যে জয় জগন্নাথ বলে পুরী যায় না। হ্যাঁ, পুরীর সমুদ্র এ আজকের বলে নয়, 2-3টে কারণে আরও জগন্নাথ মন্দিরের বিশেষত্ব। জগন্নাথ মন্দির কিন্তু শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট জাতের মানুষের নয়, জগতের যিনি নাথ তিনি, তার জগন্নাথের একটি খুব সুন্দর ব্যাখ্যা আছে যে যিনি যখন তিনি চলেন মহাবিষ্ণু রূপে, তখন তিনি রুদ্র, শিবের অবতার। রুদ্রর থেকেই তো শিব, তাহলে রুদ্র হচ্ছেন, তখন তিনি রুদ্র। যখন তিনি আবার শয়ন করছেন, তখন যেন বিষ্ণুর শয়নের মতন রয়েছেন। আবার রথে যখন তিনি চাপছেন, তখন তিনি সূর্যরূপে পূজিত, তখন সূর্য মন্ত্রে প্রণাম হচ্ছে। আর যখন তিনি রত্নবেদিতে রয়েছেন, তখন তিনি নীলমাধব শ্রীকৃষ্ণের মতো মহাবিষ্ণু রূপে রয়েছেন।
তার ফলে এর কথা বেদান্তে যা বলতে হ্যাঁ। পারিনি, এর কথা বলাই মানে একটা খুব অসম্ভব জিনিস তিনি না কৃপা করলে। একদমই একদমই। আমি যদি এই কথাই বলি যে এই মন্দিরের কথা যেহেতু হচ্ছে যে কেউ বলে এই মন্দির শ্রীকৃষ্ণের, হুম। কেউ বলে এর থেকেও পুরনো। আদেও সত্যিটা কি? এই যে তোমাকে বললাম যেটা যেটা হচ্ছে আজকে আমরা যাকে জগন্নাথ বলে দেখছি, পুরীর আরেকটি নাম কি? পুরী যে ক্ষেত্র, পুরী ক্ষেত্রের আরেকটি নাম হচ্ছে পুরুষোত্তম ক্ষেত্র। তো এই পুরুষোত্তম ক্ষেত্র কেন? আগে জগন্নাথ দেবকে পুরুষোত্তমের ওখানে যে যত পুরাণে বা তার আগে যে রয়েছে সেটা পুরুষোত্তম ক্ষেত্র বলা হচ্ছে। তার ফলে সেই পুরুষোত্তম মানে কি? যিনি সমগ্র জগতের পুরুষদের সর্বোত্তম, তম। তিনি বিষ্ণু। হ্যাঁ। এবার সেই বিষ্ণুর এখানে বলা, আমরা জানি যখন আম, আমাদের রাজা ইন্দ্রদুম্ন যখন স্বপ্ন পেলেন যে আমি নীলমাধব রূপে রয়েছি, তখন তো সেই বিশ্বাবসু যিনি শবরদের রাজা ছিলেন তার কাছ থেকে গিয়ে সেই নীলমাধব আনার গল্প, তো অনেক কথা। তো সেই নীলমাধব রূপে যে গবেষকরা বলছেন তার যে মূর্তি তখন ছিল, তখন সেটাকে বলা হচ্ছে চতুর্ভুজ মূর্তি। আচ্ছা। চতুর্ভুজ বিষ্ণু মূর্তি, বিষ্ণুর চতুর্ভুজ হ্যাঁ। মূর্তি হয়। এবার উড়িষ্যায় এখনও একটা লোকাল পাথর পাওয়া যায়, যে পাথরের নাম হচ্ছে মাগুনি বা মুগুনি। এই মুগুনি পাথরের রং হচ্ছে নীল, এবং কিছু কিছু শিলালিপিতে প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে যে এই নীলমাধব তৈরি হয়েছিল ওই নীলমণি পাথর দিয়ে। আচ্ছা। তো সেই থেকে বলা হয়, এবার তুমি আমাদের বিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণের গায়ের রং নীল, তাহলে শ্রীকৃষ্ণের অবতার রূপে তুমি দেখো, বা শ্রীকৃষ্ণের আগে হোক পরে হোক, সেটার থেকেও বড় কথা হচ্ছে যে এই পুরুষোত্তম ক্ষেত্র, এই জগন্নাথ ধাম, এ বহু প্রাচীন। এর সাল তারিখ নির্ণয় করে তুমি একে ঠিক মতন সম্ভব। হ্যাঁ। মানে ব্যাখ্যা করতে ব্যাখ্যা পারবে করা না। সম্ভব না। ঐতিহাসিক ডেট আমরা পাচ্ছি, হ্যাঁ। যখন উড়িষ্যায় রাজা যিনি অ্যাকচুয়ালি পুরীর মন্দির তো পুনঃপ্রতিষ্ঠিত বলা যায়। তার কারণ হচ্ছে যখন ইন্দ্রদুম্নের কথা আমরা বলছি, প্রথম ইন্দ্রদুম্ন তিনি তার কথা আমরা পুরাণে পাচ্ছি। সেই পুরাণের কথা অনুযায়ী বলছেন যে তিনি এই স্বপ্নে আদেশ পান, তিনি বিশ্বাবসুর কাছে বিদ্যাপতিকে পাঠান, ব্রাহ্মণ বিদ্যাপতি গিয়ে শবর কন্যার সাথে তার ভাব ভালোবাসা হয়, এবং তিনি জানতে পারেন যে তার পিতা রোজ তার বাবা গিয়ে পাহাড়ের একটি উঁচু জায়গায় এমন একটা কিছুর পুজো করে যেটা পুরো নীল জ্যোতিতে পূর্ণ থাকে। তারপর তো রাজার আদেশ, বিদ্যাপতি তো অ্যাকচুয়ালি গেছিলেন রাজার মেসেঞ্জার হয়ে, কিন্তু মানে ছদ্মবেশে, যে কোথায় ওই নীলমাধব আছেন। তো সেই নীলমাধবকে খোঁজবার জন্য তিনি ওই শবরকন্যার তার সঙ্গে প্রেম হয় এবং ভালোবাসা হয়। তখন সে যখন বলে যে তুমি আমাকে বলো কোথায় তোমার বাবা রোজ রাত্রিরে যান, ওটা যেহেতু গোপনীয় বিষয় ছিল সেহেতু ওরা কেউ জানতো না। তখন ওই ললিতা, যিনি বিদ্যাপতির স্ত্রী, তিনি ওনাকে একটা কাপড়ের টুকরোতে সর্ষে বেঁধে দিয়েছিলেন, আচ্ছা। এবং ওতে একটা ছোট্ট ছিদ্র করা ছিল। বলেছিল, ওনার বাবা বলেছিলেন যে আমাদের এই সমাজের বাইরে এর কথা কেউ জানে না, কিন্তু তুমি এখন আমার জামাই হয়ে তুমি জানতে চাইছো, তো আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু চোখ বেঁধে। চোখ তো বেঁধে। চোখ বেঁধে। তো আচ্ছা। বিদ্যাপতিকে উনি চোখ বেঁধে নিয়ে গেছিলেন, কিন্তু ওই কোমরে ওই যে সর্ষের থলিটি বাঁধা ছিল তার থেকে, এবং আরও কিছু দানা, ওইটা পড়তে পড়তে গেছিল। তারপর তো উনি গিয়ে প্রথমে দর্শন করেন যে হ্যাঁ সত্যি এখানে নীলমাধব রয়েছেন। তারপর ফিরে আসেন, চোখ বেঁধেই ওকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল। তার কিছুদিন পরে উনি যখন দেখলেন যে ওইটার এবার উদ্গম হবে, মানে বীজ থেকে তো এবার শস্যটা হবে, ওইটা পড়তে 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 হ্যাঁ। পড়তে গেছে, ওই পথ ধরে গিয়ে রাজা ইন্দ্রদুম্ন নীলমাধবকে শবরদের কাছ থেকে নিয়ে আসে। আচ্ছা। এটা হলো পৌরাণিক পৌরাণিক। কথা। তারপর তিনি মন্দির নির্মাণ কিভাবে হবে, ব্রহ্মাকে স্বয়ং জগন্নাথ নির্দেশ দেন যে এইভাবে মন্দির তৈরি হবে, এইভাবে আমার পুজো হবে, কে মূর্তি তৈরি করবে, মূর্তি তৈরি করতে সেই জন্য স্বয়ং তিনি বিশ্বকর্মা স্বয়ং এলেন এবং বললেন যে কেউ দরজা নক করবে না, আমি মন্দিরের ভেতরে
মূর্তি তৈরি হয়ে গেলে বেরিয়ে বেরিয়ে আসবে। আসবো। কিন্তু গুন্ডিচার সেই গল্প যে রানী, উনি ভাবলেন যে 15 দিন পর কোনো আওয়াজ হচ্ছে না, বুড়ো মানুষ, তাহলে কি কিছু হয়ে গেল? হ্যাঁ। মায়ের মন, সেই জন্য তার মনে হয়েছে। তখন দেখা গেল এই অর্ধসমাপ্ত মূর্তি। কিন্তু এই ঘটনা হচ্ছে পৌরাণিক যুগের ঘটনা। হ্যাঁ। এরপর সেই মন্দিরকে আর কিন্তু বেশ কিছুদিন পাওয়া যাচ্ছিল না, মানে বেশ কিছুদিন মানে সেটা সময়ের হিসেবে অনেকটা বছর। তারপর রাজা চৌরঙ্গদেব উনি একদিন যেতে যেতে ওনার বলে ঘোড়ার পায়ে হ্যাঁ। মন্দিরের চূড়োর ওই কিছু লেগেছিল, তখন মানে ধরো বালিতে পুরো ভরে গেছে। হ্যাঁ। তুমি যদি এখন আঙ্করভাটের মন্দিরগুলোয় যাও, হ্যাঁ। তুমি দেখবে প্রকৃতি কিভাবে দখল নিয়ে নেয় জায়গার। যদি তুমি সেখানে রেগুলার না থাকো, সমস্ত মন্দিরগুলো আঙ্করভাটে জঙ্গলে ঘিরে ধরেছে। আচ্ছা। একদম মানে পুরো ইটগুলো পাথরগুলোকে মোটা গাছের শিকড়েতে পুরো জড়িয়ে রয়েছে। ঠিক সেইভাবেই বলে গবেষকরা যে এই মন্দিরও বালিতে ঢাকা পড়ে গেছিল প্রাকৃতিক কারণে। এই অনন্ত চৌরঙ্গদেব ইনি এই মন্দিরকে খুঁজে বার করেন এবং একে পুনঃপ্রতিষ্ঠা করেন এবং তার পুজো হচ্ছে। আচ্ছা। তার ফলে সেটা তার পরবর্তীকালে তুমি উড়িষ্যার বিভিন্ন রাজবংশের তুমি জানতে পারবে যে, এবং এই মন্দির তো কমবার আক্রমণ হয়নি, 18 বার পুরীর মন্দির আক্রমণ হয়েছে। বহুবার জগন্নাথ দেবের বিগ্রহকে লুকিয়ে রাখতে হয়েছে, এক বছর নয়, 140 বছর অবধি তাকে লুকিয়ে রাখতে হয়েছিল। তো এইসব ঘটনা বহু বছরের। আমরা মন্দিরের ক্ষেত্রে দেখি, যেটা এইমাত্র বললে আপনি, সেই দিয়েই প্রশ্নটা করি যে মন্দিরের ক্ষেত্রে দেখি যে সাধারণত যে কোনো মন্দিরে পাথরের মূর্তি থাকে, কিন্তু আমাদের পুরীর মন্দিরে কাঠের তৈরি বিগ্রহ। তো এটা কি এই পৌরাণিক বিশ্বকর্মার যে তৈরি, হ্যাঁ, কাঠ দিয়ে তৈরি করেছিলেন, সেইটা থেকে আসে, না এর পেছনেও কোনো অন্য কাহিনী আছে? কাঠের মূর্তি মানে দারু ব্রহ্ম বলা হয়, দারু নির্মিত, হ্যাঁ, এই এই মূর্তি খুব রেয়ার। এই মূর্তি তো খুব একটা নেই। কিন্তু আমাদের যে শাস্ত্রমতে তুমি মূর্তি কী কী দিয়ে তৈরি করতে পারো, তার মধ্যেও কিন্তু কাঠের নির্মিত মূর্তির কথা আছে। এবার আবার কিছু কিছু জায়গায় রয়েছে শাস্ত্রে যে তুমি পাথরের মূর্তি বা তুমি কোনো ধাতুর মূর্তিতে পুজো করলে যে ফল পাবে, তুমি দারু মূর্তিতে পুজো করলে চতুর্ফল পাবে। যদি সেখানে 2টি ফল পাও, তুমি এখানে 4টি ফল পাবে। এটা কিন্তু শাস্ত্রবাক্য। এবার আসছে যে কাঠ কেন, কী কারণে? কারণ আমাদের ভারতবর্ষের আর কোথাও তো কাঠের মূর্তি নেই। ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ কি বলছেন? শ্রীকৃষ্ণ নিজেকে একবার উদাহরণ দিচ্ছেন যে উল্টোনো অসত্য গাছের মতন আমি সেই বৃক্ষ, যার সমস্ত শাখা প্রশাখাগুলো নিচে নেমে গেছে, পাতাগুলো হচ্ছে বেদ, আর এই শাখা প্রশাখাগুলো হচ্ছে আমাদের কর্মের ফল বা আমাদের এই যে বাসনা, কামনা, এইসবের কিন্তু তার ঊর্ধ্বে তোমার ঐশ্বরিক যে ভাবনা। তা এই বৃক্ষ পূজা বা বৃক্ষ পূজা যদি আমরা বলি, এটা কিন্তু বহু প্রাচীন আমাদের এই বৃক্ষের পুজো। আমরা এখনো, কারণ তুমি যখনই নেচারকে নিয়ে কাজ করছো তখনই তোমার বৃক্ষের পুজো হচ্ছে। তা এই যে জগন্নাথ দেবের কাঠের মূর্তি যেটা বিশ্বকর্মা তৈরি করেছিলেন, সেটা পরবর্তীকালে সেই মূর্তিটি কিনা এটা নিয়ে এটা গবেষণার বিষয়, এবং এটা তো তুমি তথ্য প্রমাণ হাতে না পেলে তো তুমি বুঝতে পারবে না। কিন্তু যতদূর জানা যায় যে ওই নীলমাধবের পাথরের মূর্তির পরবর্তীকালে এই কাঠের মূর্তি তৈরির বিশেষ কারণ হচ্ছে এই সম্প্রদায়, এই মন্দিরের সাথে শবর সম্প্রদায়ের একটি ওতপ্রোত যোগ রয়েছে। কারণ ললিতা বিদ্যাপতির যদি ওই ঘটনা, পৌরাণিক ঘটনাকেও ধরি আমরা, তাহলে সাধারণ যে শ্রেণী, যারা মানে আমাদের যারা মধু তৈরি করছে, যারা এই ধরনের বনে জঙ্গলে যারা থাকছেন, তাদের কাছে তো গাছ বৃক্ষই সব থেকে বড় বৃক্ষ। এখনও যদি সুন্দরবনে যায় তাহলে ওই বন বিবির পুজো দিতে হয়, তো বনের যিনি দেবী তাকে তুমি পুজো দিচ্ছ, তাকে দিয়ে করছো।
এবং নিম কাঠ বিশেষ করে যে বেছে নেওয়া হয়েছে, নিম কাঠ বৈজ্ঞানিক দিক থেকে দেখতে গেলে সব থেকে মানে কম ক্ষতিগ্রস্ত হয়। তোমার অন্যান্য কাঠেতে কিছু তৈরি করলে হ্যাঁ যত তাড়াতাড়ি সেটার যতটা আয়ু হয়, নিম কাঠের আয়ু তার থেকে বেশি হয়। বেশি এবং নিমকে সেজন্য খুব পুণ্য কাঠ বলে ধরা হয়। চন্দন কাঠ যেরকম থাকে তেমনি নিম কাঠেরও এই বিশেষত্ব রয়েছে। তো সেই জন্য ভারতবর্ষের দারু নির্মিত মূর্তিতে বলা হয় যে এখানে রাজনৈতিক কারণ বা রাজনৈতিক মানে এই বর্তমান রাজনীতির কথা না, সেই সময় সেই সময়ের পরিপ্রেক্ষিতে, ইতিহাসের পরিপ্রেক্ষিতে, যাতে তুমি শিফট করতে পারো। আচ্ছা তোমার যখন আক্রমণ হচ্ছে, জগন্নাথ মন্দিরও তো 18 বার আক্রমণ হয়েছে, তাহলে তুমি যদি চলে যেতে চাও, তোমাকে এমন কিছু একটা তৈরি করতে হবে যেটাকে তুমি নিয়ে যেতে পারবে। হ্যাঁ, তো যখনই ধরো খবর এসছে যে আক্রমণ হতে পারে, বা রক্তবাহু একবার আক্রমণ করেছে, তারপর কালাপাহাড় করেছে, এইরকম গজনী সুলতান, মানে বহু লোক করেছে, তো অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে পাণ্ডারা বা পুরোহিতরা তারা মূর্তিকে লুকিয়ে রেখেছেন। তো এরকম অনেকগুলো কারণ আছে যে কারণে এই কাঠের মূর্তি বা দারু বিগ্রহ তৈরি হতে পারে। আর একটা কারণ আমার যেটা মনে হয়, বা বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের মতন অনেক বড় গবেষকরা এনারা বলেছেন, যে এই মূর্তিকে স্নান করানোর নিয়ম আছে। এই মূর্তিতে তোমার এগুলো করতে গেলে তখন একটু তো অঙ্গহানি হতে পারে, হ্যাঁ, তাহলে তোমার কাছে একটা বড় মানে উপায় হচ্ছে তুমি মূর্তিরও পরিবর্তন করতে পারছো, যে কারণে নবকলেবর। আচ্ছা বুঝতে পেরেছো? কাঠের মূর্তি, সেই মূর্তি দীর্ঘদিন ধরে পূজা হতে হতে যখন রিপ্লেস করতে পারছো তুমি, তাকে আবার তুমি সমস্ত নতুনভাবে যুগের সাথে তুমি আবার নিয়ে আসছো। তো এগুলো মানে অনেকগুলো জিনিস এর সঙ্গে জড়িত। আমরা তাহলে একটু যেটা পুরীর একদম স্পেশাল বলা চলে, রথযাত্রা, সেই নিয়ে কথা বলি। বাদ বাকি বিষয়ে আরও আসবো, বাট এই যে রথযাত্রা, এর প্রস্তুতিটা কেমন হয়? রথযাত্রার প্রস্তুতি তো বিরাট। রথযাত্রা তো মানে একদিনের কাজ নয়, এবং রথের সাথে জড়িয়ে রয়েছে অনেক শিল্প। মানে রথের কাঠ নির্বাচন, যেমন জগন্নাথ দেবের রথের কথা বলতে গেলে তোমার এই নবযৌবনের স্নানযাত্রার কথা আসবেই। তার কারণ হচ্ছে তখন তো তিনি রথে চড়ে যাচ্ছেন। স্নানযাত্রাতে যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী তুমি 108 ঘড়া জল দিয়ে তুমি প্রভুকে স্নান করাচ্ছ। এবং জগন্নাথ দেব পৃথিবীর মধ্যে বোধহয় এমন একজন দেবতা যিনি বাইরে বেরিয়ে এসে সেটা স্নানবেদী, যেটা আমরা দেখতে পাই এখন তো টিভির দৌলতে সবাই দেখতে পাই যে স্নান পর্ব হচ্ছে, ব্যক্তিগতভাবে আমি দেখার সুযোগ পেয়েছি, স্পর্শ, ওই দিন তুমি স্পর্শ করতে পারো ওই জগন্নাথ দেবকে, তো স্পর্শ করতে পেরেছি। তো ওই স্নানযাত্রার সময় এবার তখন ওনার যে দারু মূর্তি, সেই মূর্তিগুলো বলা হয় জগন্নাথ দেবের সব থেকে বড় যে কথাটা সেটা হচ্ছে তিনি মানব ধর্ম যেরমভাবে সেইভাবেই যেন তার মন্দিরের সমস্ত কাজ সেইভাবে হয়, যেমন সকালের ওঠা থেকে রাত্রিরে শোয়া অবধি সব কিছু, তেমনি অত যে স্নান করলেন, সেই স্নান করার ফলে ওনার যেন জ্বর আসে, যেমন আমরা যেমন শরীর খারাপ হলে জ্বর আসে, এইবার সেই জ্বর আসার পর তখন তিনি ওই নবকলেবর বা নতুনভাবে নবযৌবনে মাসির বাড়ি থেকে এই নিজেকে আগে ভেতরে রেখে তার চিকিৎসা হয়, তারপর তিনি রথযাত্রার দিনে দর্শন দেন। তাহলে এবার জগতের নাথ তোমাকে দর্শন দিচ্ছেন, তাহলে তাকে যিনি গ্রহণ করবেন, তার আসন যে হবে, তাহলে সেই রথ মানে কিন্তু তখন সেটা মন্দির, সেটা তখন শুধু রথ রইল না, সেটা তখন আর কাঠের নির্মিত রথ শুধু নয়, 3 জনের 3টি রথ তৈরি হয়। আমরা জানি বলভদ্র, জগন্নাথ দেবের এবং আমাদের মা সুভদ্রার রথ তৈরি হয়। এবং ওই যে তোমাকে বললাম, যখন তিনি রথে থাকছেন তখন তিনি যেন সূর্যের মতন, হ্যাঁ, এবং পুরো জগন্নাথ দেবের যে পূজা বা নিয়ম, তাতে মূলত হচ্ছে নৃসিংহ মন্ত্রে হয়। আচ্ছা, কারণ বলা হয় যে নৃসিংহদেব
যেন নিজেকে চতুর্ভাগে ভাগ করে এখানে এইভাবে প্রতিষ্ঠা পেয়েছেন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা এবং সুদর্শন চক্র। দেখবে মা জগন্নাথ দেবের পাশে যে লম্বা দণ্ডটা থাকে ওই এবং ওতে সোনার চক্র দেয়া, ওটি হচ্ছে ওনার সুদর্শন চক্র। তাহলে পুরো কনসেপ্টটা তো বিষ্ণুর কনসেপ্ট, তাই না? এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের বহু প্রাচীন বিষ্ণু চেতনা। সেই চেতনাতে বলরাম হচ্ছেন শিবের অবতার। সেই জন্য বলরামের কাঠের রং বা তার রথের মন্দির যে ডেকোরেশন, শৈব মতের প্রাধান্য বেশি হয়। হ্যাঁ, এবার জগন্নাথ দেব বিষ্ণু নারায়ণের পেতে, আর মা সুভদ্রা হচ্ছেন, ওনাকে লক্ষ্মীও বলা হয়, দুর্গাও বলা হয়, এবং গায়ের রং হবে হলুদ, পীত বর্ণের। এই হচ্ছে, এবং এই রথকে অনেকেই বলেন আমাদের শরীরের সাথে তার বহু মিল। রথের চাকা, রথের আমাদের যে এই যতগুলো মানে আমরা ইংরেজিতে যেটাকে বডি পার্টস বলি, আমাদের দেহে যতগুলো আছে, এই রথ তৈরিতেও ততগুলো কাঠের খণ্ড লাগে। আচ্ছা, হ্যাঁ, মানে এই এক অদ্ভুত বিষয়। এতে তুমি যত যাবে তখন তোমার কেউ বলেন যে রথে অধিষ্ঠান করাকালীন সেটা তোমার আত্মার মতন, মানে যেটা আমাদের আত্মা, মানে এখানে কোনো অন্য কিছু নেই, এটা হচ্ছে তোমার, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি যে অন্তরাত্মা, সেই অন্তরাত্মা বিরাজ করছেন। মানে এই রথ, আমার কাছে মনে হয় যে এই পুরীর রথ শুধুমাত্র রথ নয়, পুরীর রথ একটি জীবন্ত আধ্যাত্মিক ভাবনার যাত্রা, যাকে স্পর্শ করার জন্য সেই প্রেসিডেন্ট থেকে শুরু করে, রাজা থেকে শুরু করে, সামান্য মানুষ যেই হোক না কেন, অত উন্মাদনা যে একবার রথের দড়িটা স্পর্শ করি। একটা রিচুয়ালস আছে, সেটা হচ্ছে এই রথযাত্রার আগে রাজাকে ঝাড় দিতে হয়। এইটার অর্থ কি? এটার দু রকমের অর্থ হতে পারে। একটা হচ্ছে তোমার, তুমি জগতের নাথের সামনে, সে তুমি রাজাই হও, প্রজাই হও, যেই হও না কেন, তুমি কতটা নিজেকে তাকে দিতে পারছ। একজন রাজা ঝাড়ু দিচ্ছেন মানে তাকে তো ততটা ডাউন টু আর্থ হতে হচ্ছে, তাকে তার চরণে শরণ নিতে হচ্ছে, তো সেই শরণাগতি থেকে আসছে। এছাড়া বলা হয় এই পুরীর মন্দিরে, তোমাকে আগেই বলছিলাম না যে রাজবংশগুলোর সাথে মন্দিরের সম্পর্ক বহুদিনের, কারণ রাজারাই পৃষ্ঠপোষক ছিলেন, রাজারা তৈরি করেছেন এই অনেক কিছু, মানে পুরীর মন্দিরের নিয়ম নীতির সাথে রাজপরিবারে সংযুক্ত রয়েছে। সেখানে জগতের নাথকে তুমি যদি ইনভাইট করে নিয়ে আসছো, তখন তিনি পুরীর রাজা, তাকে এসে সেই কাজটি করতে হয়, রাস্তাটা পরিষ্কার করে দিতে হচ্ছে, তবে প্রভু আসছেন। আমরা বাড়িতে কেউ এলে কি করি, আগে তো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করি, যেখান দিয়ে আসবে সেখানের রাস্তাটা পরিষ্কার করি। এ যেন সেটা একটা জগতের নাথ, তিনি আসছেন সবাইকে দর্শন দিতে। তাহলে প্রথম কাজটা, যিনি বাড়ির বড়, যিনি ওই রাজ্যের বড়, তিনি গিয়ে পরিষ্কার করে দিয়ে তবে তাকে যেন আহ্বান করছেন। আচ্ছা, আমরা সব জায়গায় দেখি যে সাধারণ মানুষ ভগবানের কাছে মন্দিরে যাচ্ছেন, কিন্তু এই সময় আমরা দেখি ভগবান নিজে আমাদের কাছে আসছেন। একদম একদম। তো এটা কি আমরা ওনাকে ভগবান হিসেবে ভাববো, না মানুষের সত্যি নিজের প্রতিনিধি হিসেবে ভাববো যে উনি আমাদের লিড করছেন? হ্যাঁ, দেখো, যিনি আমরা যাকে জগন্নাথ বলছি, বা যদি আগে আগে যদি বলা হতো পুরুষোত্তমই যদি বলা হয়, পুরুষ কথাটার একটা খুব সুন্দর অর্থ আছে, যেটা বোধহয় আমরা কেউই জানি না সেভাবে। পুরুষ কথাটার আসল অর্থ হচ্ছে পুরে যিনি বাস করেন। আচ্ছা, তোমার অন্তঃপুরে যিনি বাস করেন তিনি পুরুষ। মেল ফিমেলের পুরুষ এসছে বহু পরে, আসল অর্থগুলো তো আমরা জানি না, তার ফলে আমাদের এতে যিনি পুরের অধিকারী, তাহলে তিনি পুরুষ। সেই পুরুষোত্তম হচ্ছেন পুরীর মূল অধিকারী হচ্ছেন জগন্নাথ দেব। তো সেই জগন্নাথ দেব এমন একজন মানুষ হিসেবে যদি তুমি বলো, তিনি নরোত্তম, তিনি তোমাকে তোমার পিতৃ অভিভাবক রূপে, বলছো অভিভাবক রূপে, নিশ্চয়ই আমি যদি অভিভাবক হই
তাহলে আমার সন্তানরা কীরকম আছে, হ্যাঁ তাহলে সেটা তো আমাকে দেখতে হবে। তাহলে এখানে জগন্নাথ দেব যেন সেই অভিভাবকের রূপে সমগ্র মানব জগৎকে দেখার জন্য বেরিয়ে আসছেন। এ জিনিস খুব রেয়ার। এ জিনিস মানে এই যে দেবতা নিজে বেরিয়ে আসছেন ভক্তকে দর্শন দিতে, এটি একটি খুব বিশেষত্ব জগন্নাথ দেবের। এবং সেই কারণে আমরা যেখানেই থাকি না কেন, ওই দিন তুমি সেখানে যেতে পারছো, দেখতে পাচ্ছ। তোমার কোথাও কোনো বাধা নেই, কোথাও, এবং কি রথে অবধি উঠা যায়। বহু মানুষ দেখবে রথে ওঠেন। তো এটা একটা অসামান্য মানে জগন্নাথ সংস্কৃতি বলা যায় একে, না? আমি সত্যি বলছি, এটাকে জগন্নাথ সংস্কৃতি বলছে। আর তুমি যে রথের কথা বলছিলাম, আমার এক্ষুনি মনে পড়লো এই দ্বিতীয় প্রশ্নটার থেকে। এই রথযাত্রা কিন্তু শুধুমাত্র এখানেই যে হতো তা নয়। আচ্ছা, এই মুহূর্তে তো পৃথিবীর বহু দেশে হচ্ছে, সেটা তো নয় আধুনিক কালে হয়েছে। অ্যাডপ্ট শুধু করেনি, মানে এতে ধর্মীয় সংগঠন বা যারা ইসকনের রয়েছেন বা যারা রয়েছেন বৈষ্ণব সম্প্রদায় যারা রয়েছেন দেশে বিদেশে, তারা এটা খুব ভালোবেসে এই রথযাত্রার অনুষ্ঠানটা এখন সারা পৃথিবীব্যাপী তুমি নিউ ইয়র্কেও দেখতে পাবে, তুমি থাইল্যান্ডেও দেখতে পাবে, তুমি পৃথিবীর বহু দেশে দেখতে পাবে রথযাত্রা হচ্ছে। কিন্তু খুব আশ্চর্যভাবে আমি গবেষণা করতে গিয়ে দেখেছি এই রথযাত্রা একসময় খোরাসানে হতো। খোরাসান হচ্ছে টার্কির ওই দিকে। একসময় এই সমস্ত জায়গাতে রথযাত্রা হতো। আচ্ছা, হ্যাঁ, এবং তোমাদের মনে আছে কিনা জানি না, যদি প্রাচীন ভারতের ইতিহাস আমরা পড়ি, আলেকজান্ডারের সঙ্গে যিনি তার প্রধান সেনাপতি ছিলেন, তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন। এবং তিনি একটি স্তম্ভ, যেরকম আমরা অশোক স্তম্ভ বলি, তেমনি তার গরুর স্তম্ভ ছিল। গরুর হচ্ছেন বিষ্ণুর বাহন। তাহলে এই যে রথযাত্রা বলো, জগন্নাথ দেবের মানুষ হিসেবেই হোক, দেবতা হিসেবেই হোক, অভিভাবক রূপে হোক, তোমাকে দর্শন দেয়া বলো, এ একটি সমগ্র ভালোবাসায় মোড়া জিনিস। একে তুমি বিনা প্রেমের চক্ষুতে দেখলে তুমি ব্যাখ্যা করতে পারবে না যে কেন এই বিস্তার। মায়ের ভালোবাসা সন্তানের প্রতি, কি বাবার স্নেহ, সেটাকে কি তুমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারবে না তো। তিনি জগতের পিতা, তার ফলে তার বিস্তারও সেই রকম। সত্যি মানে এরকম ভাবে ভাবা, মানে হ্যাঁ, ভাবতে হবে আমাদের। আমরা ভাবি না আমরা যদি একটু, মানে আমরা কি হয়েছে না, আমরা খুব প্রোটোটাইপ চিন্তা ভাবনা করি যেটা, কিন্তু যদি তুমি, আমি যে কোনো জিনিসে দেখেছি, তুমি যদি ভালোবাসার দিক থেকে চিন্তা করো, এই ভালোবাসা মানে কোনো অন্য ভালোবাসা নয়, সন্তানের প্রতি মায়ের স্নেহ, কি তোমার একজনের প্রতি শ্রদ্ধার থেকে যে ভালোবাসা আসে, তাহলে দেখবে তোমার চোখের পর্দা সরে যায়, তুমি জিনিসকে অন্যরকমভাবে দেখতে পারো, যে কেন তিনি বেরিয়ে আসছেন, কেন তিনি। আর জগন্নাথ মন্দিরের তুমি যে বিশেষত্ব বলছো, তার আর একটা বিশেষত্ব হচ্ছে সেখানে যারা জল নিয়ে আসে, জগন্নাথ মন্দির একটা ম্যানেজমেন্টের মতন, প্রত্যেকটা কাজ ভাগ করা আছে, ঠিক আছে? যে রান্না করবে তারা কিন্তু বংশ পরম্পরায় রান্না করে আসছে, যে সবজি কাটবে সেটাই তার কাজ, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা, এতবার শৃঙ্গার হয়, মানে বেশ বদল করা হয়, দিনে 6 বার, দিনে এতগুলো ভোগ হচ্ছে, এত উৎসব হচ্ছে। জগন্নাথ দেবের প্রচুর বেশ হয় তো, নাগার্জুন বেশ, বাঁকাচুরো বেশ, মানে সোনার বেশ, প্রচুর রকমের বেশ হয়। তো সেগুলোর সব আলাদা আলাদা মেকআপের লোক আছে। তুমি যদি রাত্রিরে জগন্নাথ দেবের শয়ন কোনো দিন দেখতে পাও, সেই শয়নে তার ফুলের শৃঙ্গার হয়। মানে খুব সৌভাগ্যবশত আমি 2-3 বছর আগে এই দর্শন করতে পেরেছিলাম, একদম রাত্রিরে শেষ দর্শন। এবং দেবদাসী প্রথা তো এখন চলে গেছে, কিন্তু দেবদাসীরা যারা, মানে ওনাকে গীত গোবিন্দর গান শুনিয়ে ঘুম পাড়ানো হয়। সে যে কি অদ্ভুত সুন্দর একটা জিনিস, আমার বোধহয় ভাষায় প্রকাশ করে বলার ক্ষমতা থাকছে না। খুব কম লোক সেদিন ছিল, বোধহয় আমরা 30-35 জন মাত্র ছিলাম, মানে যারা
ভেতরে তখনকার যার দায়িত্ব শয়নের সেই সমস্ত পাণ্ডা পূজারীরা ছিলেন, এবং তারপর অর্ধনারীশ্বরের মূর্তি নিয়ে আসেন। মানে প্রভু তো সিংহবেদীতে রয়েছেন ওখানে, এবার রূপোর খাট নিয়ে আসা হয় এবং তার সামনে একটা বড় ডমরু বসানো হবে। সেই ডমরুর ওপরে অর্ধনারীশ্বরের মূর্তি থাকবে এবং সেই তার সামনে ওইখানে যতজন থাকবেন তারা গীত গোবিন্দ গান করেন আর অপূর্ব একটা বাজনা বাজে। ওইটার সাথে যেই ওইটা শেষ হবে সঙ্গে সঙ্গে মন্দিরের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়, দিয়েই ওই সিংহ দরজায় তালা পড়ে যাবে, আর কেউ থাকার অনুমতি নেই। শুধুমাত্র ওই মানে এখন তো পুলিশ রাখতেই হয়, পুলিশ থাকেন, আর যার ওই রাতের ভার রইল, দায়িত্ব রইল, ওনারা থাকবেন, আর কেউ থাকবে না। কিন্তু এই যে একটা পুরো সিস্টেম জগন্নাথ দেবের মন্দিরের, এটাই তো একটা খুব অদ্ভুত জিনিস। তার জল তুলছেন যিনি, তিনি জাতে শূদ্র, তার ছবি আঁকছেন যিনি, তারা শবর কন্যার সন্তান, তাকে পুরো মূর্তি তৈরি করছে যারা, তারা কায়স্থ রয়েছে, তাদের মধ্যে চক্ষু দান করছে ব্রাহ্মণ। তার ফলে এ এক মানবতার অপূর্ব সংযোজন জগন্নাথ দেব। এবার আমি আসি হচ্ছে রথযাত্রার ওই সময়টা নিয়ে। হ্যাঁ, মানে যে সময়টায় রথযাত্রা হচ্ছে আগে তো রথযাত্রা না, তারপরে মানে রথযাত্রা হচ্ছে, জগন্নাথ দেব সবাই মিলে আমরা দেখছি মাসির বাড়ি যাচ্ছে। এই সময় তো তাহলে মন্দির ফাঁকা থাকার কথা, তো এই সময় কি তাহলে মানে পুজো হয় না পুরীর মন্দিরে? না, সেইটাই আমার গবেষণার মূল বিষয় ছিল। সেটা হচ্ছে এটা শুধু রথের থেকে মাসির বাড়ি যাওয়া নয়, তাহলে এটা তারও আগে তোমাকে আরো একটু পেছোতে হবে। মানে যেদিন স্নান হলো, স্নান যাত্রা, সেই স্নান যাত্রাতে উনি স্নান করলেন, করার পর উনি অসুস্থ হয়ে পড়লেন, হয়ে পড়ে তখন ওনাকে গর্ভগৃহে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে কিন্তু আর কেউ দর্শন পাবে না। তুমি প্রধানমন্ত্রী হতে পারো, তুমি প্রেসিডেন্ট হতে পারো, না কেউ নয়, প্রেসিডেন্ট হতে পারো, তুমি রাজা, মানে তুমি যেই হও না কেন এই জগতে, তুমি ওই 15 দিন দর্শন পাবে না। কেন পাবে না? তাহলে যেহেতু তিনি অসুস্থ, তাকে সেই সময় পথ্য দেয়া হয়। পথ্য হয় আবার পাঁচন বলে তাকে, মানে আমাদের যেরকম জড়িবুটি দিয়ে তৈরি হতো, তখন কি করা হয়, ওই গর্ভগৃহের সামনে বাঁশের চালা বাঁধা হয়, বাঁশের চালি বেঁধে তাতে পটে আঁকা জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিতে পুজো হয়। এবং যতদিন না তিনি আবার ফিরে আসছেন মাসির বাড়ি পুরো কভার করে সব কিছু ঘুরে, ততদিন, কারণ জগন্নাথ মন্দির তো কোনো মিউজিয়ামের অংশ নয়, জগন্নাথ মন্দির কোনো প্রত্নতাত্ত্বিক এএসআইয়ের অংশ নয়, জগন্নাথ মন্দির একটি জীবন্ত প্রথা। জগন্নাথ মন্দিরের তাহলে মন্দির তো ফাঁকা থাকবে না। এবং সেই নিয়েই আমার এই দীর্ঘ এত বছরের কাজ। কারণ আমি মানে গেছিলাম যখন একবার মন্দিরে, ওই সময় গিয়ে আমি দেখতে পাইনি, দর্শন পাইনি, খুব মানে মনটা খারাপ হয়েছে যে কেন ওদের দর্শন হলো না। তারপরের বার যখন গেছি তখন এই স্নান যাত্রার পরে, এইবার তখনও পাণ্ডা বলছে যে প্রভুর তো মূর্তি এখন নেই। আমি সেই বাচ্চাদের মতো কেঁদে ফেলেছিলাম যে আমি এবারেও দেখতে পাবো না। তখন বলল না না, তিনি আছেন, কিন্তু অন্য রূপে আছেন। সেই আমার প্রথম 2007-08 হবে, ঠিক আছে, সেই প্রথম আমার পটচিত্র দেখা, যে আচ্ছা পটে আঁকা, আচ্ছা কাপড়ে আঁকা ছবিতে জগন্নাথ দেবের মন্দিরের সমস্ত পূজা কার্য হচ্ছে, যা যা সবকিছুই চিত্রে হচ্ছে। এবার কিভাবে হয়, ওনারা করেন কি, এই ধরো এটা যদি একটা আমি পর্দা ভাবি, সেই পর্দাতে 3 জনের মূর্তি রয়েছে এবং সুদর্শনও আঁকা রয়েছে, সুদর্শন চক্র, সামনে বড় আয়না দেয়া থাকে, সেই আয়নাতে ওনার ছবি পড়ছে। এবার সমস্ত আরাধনা সেখানে হচ্ছে, মানে তুমি যে ভোগ নিবেদন করছো যেন তিনি ওখানেই গ্রহণ করছেন। তার যে স্নান হচ্ছে, সকালে ঘুম থেকে ওঠা হচ্ছে, তোমার তার বেশ পরিবর্তন হচ্ছে না পটেতে, সেইখানে সব কিছু করা হচ্ছে।
আচ্ছা। তো আমি এইটা নিয়ে যে এগুলো তাহলে কারা তৈরি করে, কিভাবে হয়, কি ব্যাপার, সেই নিয়েই আমি দীর্ঘ বহু বছর ধরে পুরী যেতে যেতে তারপর জানতে পারি। এবং এর পেছনে স্বামীজির একটা বিরাট ভূমিকা, মানে স্বামী বিবেকানন্দর আর কি আচ্ছা। তুমি বলতে পারো। মানে আমাদের আমার সব কিছু স্বামীজি ঠাকুর মায়ের চরণে নিবেদিত। নিবেদিতা, সিস্টার নিবেদিতা যখন ইন্ডিয়াতে এলো, তখন উনি স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কিভাবে ভারতবর্ষের সেবা করতে পারি। তো তখন উনি অনেকগুলো কথা বলেছিলেন নিবেদিতাকে, যে একজন গুরু হিসেবে তার শিষ্যাকে, তার সন্তানকে অনেক তিনি গাইডলাইন দিয়েছিলেন। তার মধ্যে একটা কথা ছিল ভারতবর্ষের শিল্প সংক্রান্ত। এটা লোকমাতা নিবেদিতা যে বইটি, তার 4র্থ খণ্ডে আছে, যে সেখানে তিনি বলছেন যে তুমি যদি পারো ভারত শিল্পকে খুঁজে বার করো। ভারতের প্রতি কোনায় কোনায় অজস্র মণিমাণিক্য পড়ে আছে, সেটাকে খুঁজে বার করো এবং প্রতিষ্ঠা করো। তা সামহাও এই লাইনটা কোথাও আমার জীবনে খুব বেশিভাবে প্রভাব পড়েছে। এবং আমি ভারতেও যতক্ষণ থেকেছি সেখানে সারা ভারতবর্ষের বিভিন্ন হাতের কাজ নিজে শিখতে চেষ্টা করেছি। এই পটচিত্র আমি নিজে শিখেছি এবং তখন এই রঘুরাজপুর গ্রামের কথা আচ্ছা, জানতে পারি। সেই বিষয়ে যদি বলেন, মানে ওখানে কি হয়, ওখানকার মানুষ কি করে, মানে হ্যাঁ, মানে ওখানকার মানুষ কি শুধু পটচিত্রই ওপরই নির্ভরশীল? হ্যাঁ, ওপরে নির্ভরশীল। মানে ধরো এই গ্রামটা হচ্ছে পুরী থেকে, মানে একদম সেন্টার থেকে 11 কি 12 কিলোমিটার দূরে, ওই ভুবনেশ্বর যাওয়ার পথে। ভুবনেশ্বর যাওয়ার পথে পিপলি পড়ে। পিপলির নাম আমরা ভালো জানি, পিপলিতে অ্যাপ্লিকের কাজ হয়। হ্যাঁ। দেখবে ওই বাইরেই রাস্তার উপর দোকান থাকে, ছাতা টাতাগুলো সুন্দর সাজানো থাকে তুমি যদি গাড়ি করে যাও। কিন্তু রঘুরাজপুর গ্রাম, ওখানে চন্দনপুর বলে একটি বাস স্টপেজ আছে, সেখান থেকে নেবে আরও 2 কিলোমিটার ভেতরে। এই গ্রামটির কথা আমাকে প্রথম জানিয়েছিলেন রামকৃষ্ণ মিশনের একজন সন্ন্যাসী মহারাজ। যেহেতু আমি শিল্প নিয়ে কাজ করি এবং এই বিষয়ে আগ্রহ, যে আপনি তো প্রত্যেকবার পুরী যান, ওখানে একটি এরকম গ্রাম আছে, আপনি যদি পারেন একবার ঘুরে আসবেন। তো মানে অ্যাজ এ শিল্পী আমি প্রথম ওই গ্রামে হ্যাঁ। গেছিলাম। তারপর তো গিয়ে মানে আমি অবাক হয়ে গেলাম যে এই জিনিস এখনও তৈরি হয়, এবং সম্পূর্ণ হাতে তৈরি যে শিল্পকলা, এই পট তৈরিরই একটা বিরাট পদ্ধতি। কারণ পট তুমি যে কোনো কাপড়ে আঁকলেই পট তৈরি হয় না। একটা সুতির কাপড়কে ক্যানভাসে রূপান্তরিত করা হচ্ছে, তাকে অনেকগুলো টেকনিক্যাল ওয়েতে তাকে তৈরি করা হচ্ছে। তারপর যে কালার ইউজ হচ্ছে, সেই কালারগুলো সব ন্যাচারাল কালার। সেগুলো কোরাপুটের ওখানে একটি পাহাড়ের থেকে 3 রকমের পাথর আসে, আর সাদা আর কালো তৈরি হয় শাঁখের গুঁড়ো থেকে। সাদা তৈরি হয় শাঁখের গুঁড়ো থেকে, কালো তৈরি হয় ছোটোবেলায় আমাদের মায়েরা কাজল পরিয়ে দিত, সেই কাজলের গুঁড়ো থেকে। আচ্ছা। এইভাবে এরা এই অপূর্ব চিত্র নির্মাণ করে যাচ্ছেন। এই গ্রামে প্রায় 120 ঘর শিল্পী আছেন, এবং তাদের সকাল থেকে সন্ধে অবধি এটাই কাজ। জগন্নাথ দেব এবং বিষ্ণু সংক্রান্ত রাম বা মহাভারত, রামায়ণ, পুরাণ, এবং শাক্তপটও তৈরি হয়, গণেশপটও তৈরি হয়। কারণ জগন্নাথ দেব গণেশ রূপেই তো স্নানযাত্রার দিন হ্যাঁ। তার যে রূপ হয় সেটা গণপতি রূপ, গণপতি পট তৈরি হয়। এই গ্রামের থেকেই নিয়োগ করা হয় কোন শিল্পী কোন বছর মন্দিরের পট তৈরি করবে। আচ্ছা, কেন এই গ্রাম থেকেই, কেন মানে এই সম্পর্কটা এই গ্রামের সাথে বলা হয় যে এই যে যেটা আমরা সেই পৌরাণিক গল্প বলছিলাম, হ্যাঁ, হ্যাঁ, ঘটনা, যখন ইন্দ্রদুম্নকে যখন এই মন্দিরের প্রভু বললেন যে আমি এখানে পুজো নেব তোমার থেকে, তো এবার ধরো আমার থেকে যদি কেউ বলেন যে পুজো নেবো, মানে কেউ বলেন বলা ভুল হলো, মানে কোনো ঐশ্বরিক নির্দেশ আসে যে আমি তোমার হাতে পূজিত হব, তাহলে আমাকে জানতে হবে যে কি নিয়মে হবে। হ্যাঁ। তো এই নিয়মগুলোর মধ্যে মাদলা পাঞ্জি বলে একটি বই আছে। এই মাদলা পাঞ্জি হচ্ছে উড়িষ্যার মূল হৃদয়, এখনও অবধি সেই থেকে দেখে উড়িষ্যার সব কাজ হয়। এই মাদলা পাঞ্জি গ্রন্থে ব্রহ্মার মাধ্যমে বিষ্ণু সমস্ত নির্দেশ দিয়েছিলেন ইন্দ্রদুম্নকে। তো তখন এই স্নানযাত্রার কথা হয় যে এরকম এই এই ঘটনা ঘটবে।
তখন উনি খুব হয়ে যান যে তাহলে প্রভু আমি তাহলে মন্দিরে কে থাকবেন, কারা পুজো করবেন, কার পুজো হবে। বলা হয় জগন্নাথ দেবের স্বয়ং নির্দেশিত হচ্ছে এই শিল্পীরা, আচ্ছা এবং এই শিল্পীরা ওই শবর জাতির সাথেও যুক্ত, তাদেরই বংশধর হিসেবেও দেখা হয়। আচ্ছা এবং এদের মধ্যে অনেক ভাগ আছে। ধরো তুমি দেখবে মহারানা, উড়িষ্যার যে পদবী, মহারানা, দাস, এই মহাপাত্র, এই গ্রামেতে এইরকম ঘর ভাগ করা আছে। 18 ঘর লোক হয়তো জগন্নাথ দেবের ছবি আঁকতে পারে, 14 ঘর লোক হচ্ছে বলভদ্রের ছবি আঁকবেন, সুভদ্রার ছবি কারা আঁকবেন, সব মানে সব নির্দেশিত, আলাদা আলাদা। একদম নির্দেশিত। আচ্ছা এবং মানে শুধুমাত্র নির্দেশিত নয়, তুমি যে এইবারের এই পুজোর মানে এই স্নানযাত্রা থেকে রথযাত্রার ভেতরের সময় তোমার আঁকা ছবি দিয়ে পুজো হবে, সেটা তোমাকে নিয়োগ করা হবে। নিয়োগ করবেন পুরীর রাজা আচ্ছা এবং মন্দির কমিটি। তারা তোমাকে তোমার কাজ দেখে হোক, তোমার সেই কাজের গুণ দেখে হোক তোমাকে নিয়োগ করবেন। তখন তুমি সেই পটে ছবি তৈরি করে দেবে। এবং ওই যে এটা একটা খুব বড় রিচুয়ালস, মানে যখন বেদি থেকে প্রভুকে নামানো হচ্ছে, আর তো তিনি এখন পুজো নেবেন না, তাহলে ওই সময় পটগুলো লাগানো হবে। সেটা বিধিবদ্ধভাবে শাস্ত্রমতে পুজো করে যা যা করার করে তবে ওইখানে লাগানো হয়। আচ্ছা আচ্ছা মানে মানে পুরোটাই সিস্টেম্যাটিক্যালি জিনিসগুলো হয়। এবং এই Interesting. শিল্পীরা, হ্যাঁ, এবং মানে আমি যখন মানে এনারা কি সেবক না শুধুই এই শিল্পীর সাথে যুক্ত? না, তুমি মানে আমরা পুরীতে গেলে মন্দিরের মধ্যে যাদের হ্যাঁ দেখছি পান্ডা হিসেবে বা পূজক হিসেবে বা সেবক হিসেবে, সেরকম নয়, কিন্তু ওদের সেবাটা শিল্পের মাধ্যমে। আচ্ছা বুঝতে আচ্ছা পেরেছো? হ্যাঁ মানে আমি তো অনেক রকমভাবে সেবা করতে পারি। যে ডাক্তার সে হয়তো ডাক্তারি করে করছে, যে ইঞ্জিনিয়ার সে হয়তো মন্দিরটা তৈরি করছে। এনাদের জীবনটা ঘিরেই রয়েছে এইটাই সেবা। আচ্ছা। হ্যাঁ, এটাই। এই ক্ষেত্রে কি মানে আমি জাস্ট র্যান্ডম কোয়েশ্চেন আসছে, আমি তাই বলছি যে এরকম কি কোনো ব্যাপার আছে যে পুরুষরাই এটা বানাবে, মানে এই পটচিত্রটি না, বানাবে, না নারীরা বানাতে না, না, পারবে না, না? পুরুষ সেরাম কোনো নিয়ম নেই। আচ্ছা এবং এই গ্রামের যেটা আমার সব থেকে ভালো লেগেছে, ধরো আমি 6 বছর 7 বছর দীর্ঘদিন আমি গ্রামে গেছি, গিয়ে আমি পুরী মিশনে থাকতাম, ওখান থেকে আমি রোজ যেতাম ওই 13 কিলোমিটার বা 12 কিলোমিটার গিয়ে আমি ওই গ্রামের মানুষদের সাথে মিশে কাজ শিখেছি, তাদের সংসার, তাদের জীবনযাত্রা নিজের চোখে দেখেছি। এক্ষেত্রে মূলত যেটা করা হয়, যখন এই সুতির কাপড়টাকে নিয়ে যখন ক্যানভাস করছো, তখন সেগুলো তৈরি করাতে মেয়েদের সাহায্য লাগে। আচ্ছা হ্যাঁ, মানে সেটাকে তেঁতুলের আঠা দিয়ে বিভিন্নভাবে তৈরি করা হয়। তারপর হয়তো পুরুষ শিল্পী যিনি, তিনি হয়তো মেন ছবির ড্রয়িংটা করলেন। তারপর তোমার বাড়িতে মেয়েরা বউরা সবাই মিলে সেটা রং করছেন। আচ্ছা রং মানে তৈরি, মিলেমিশে হ্যাঁ, রং তৈরি করাটা কিভাবে এটা করে? ওই যে কোরাপুটের যে পাথরগুলো আসে, তার মধ্যে 3টে হচ্ছে বেসিক কালার, হলুদ, লাল আর নীল। আর তার সাথে তোমার ওই শাঁখের থেকে সাদা আর কালো, মানে 5টা বেসিক কালার। তাতে তেঁতুলের আঠাকে মেশানো হয়, আর এক রকমের জিনিস আছে, সেটাকে মিশিয়ে ওই বিভিন্ন রং তৈরি হয়। তুমি যখনই হলুদের সঙ্গে নীল মেলাচ্ছ সবুজ পাচ্ছ, সাদার সঙ্গে লাল মেলালে তুমি অরেঞ্জ পাচ্ছ কি গোলাপি পাচ্ছ। এইরকম করতে করতে মানে অপূর্ব একটা শিল্প, অপূর্ব একটা শিল্প। মানে সত্যি ইন্টারেস্টিং। হ্যাঁ, এবং আর একটা যেটা আমি ওদের দেখেছি, এই আমরা যেরকম অফিস যাই, তোমরা যে তুমি যে বলছো যে আমি এখান থেকে আসছি, দিস ইজ মাই অফিস আওয়ার্স, ওকে, তো ওই শিল্পীদের কি হচ্ছে, ওরা সকালবেলা উঠে 8টার মধ্যে পুরো স্নান করে পুরো পুজো পাঠ করে ওই রং তুলেই হচ্ছে ওদের পুজোর জিনিস, ওটাকে নিয়ে ওরা বসে যাচ্ছে আঁকতে। প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা বাড়িতে, আমার বইতে তোমরা অনেক ছবি পাবে। এই ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কালার্ড অনেক ছবি দেওয়া আছে, বেশিরভাগ আমার নিজের তোলা, যে কিভাবে মানুষ তাদের জীবনটা ওখানে কাটাচ্ছে। আচ্ছা
আচ্ছা, ওখানে কি শুধু জগন্নাথ দেবেরই ছবি আঁকা হয় না অন্য কোনো দেবতারও ছবি আঁকা? সব রকম। মানে দেখো, খুব সত্যি বলতে তুমি তো শুধু জগন্নাথ দেব এঁকে হ্যাঁ, সারা বছর তোমার হয়তো দুটো ছবি, তিনটে ছবি মন্দির গ্রহণ করলো, কিন্তু তোমাকে তো সারা বছরটা চালাতে হ্যাঁ, হবে। হ্যাঁ, সেখানে 120 ঘর শিল্পী রয়েছে। তাহলে তারা, ওই যে বললাম, গণপতির পট তৈরি হচ্ছে, শৈব পট তৈরি হচ্ছে, এমনকি দুর্গা পটও। উড়িষ্যার নিজস্ব দুর্গা পূজা আছে, সেটাকে, সেই দুর্গাকে মা গোসানি বলা হয়। আচ্ছা, অপূর্ব সেই দুর্গা। তো দুর্গা রয়েছেন, শিব রয়েছেন, গণেশ রয়েছেন, সরস্বতী রয়েছেন। হ্যাঁ, এরা সবের ওপরে আঁকে, কিন্তু মূল বিষয়টা পৌরাণিক, মানে রামায়ণ মহাভারতকে কেন্দ্র হ্যাঁ, করে মানে শ্রীকৃষ্ণ ওই পুরো গ্রাম শুধু এই পটচিত্রের ওপরই নিজেদের নিজেদের জীবিকা চালান। চলছে। আমার এই কাজের যদি তুমি বলো কারণ, এই কাজের একটি মূল কারণ হচ্ছে, আমি যখন শিখতে গেলাম অ্যাজ এ শিল্পী, আমি দেখতাম লোকেরা আসে ওদের কাছে পট কিনতে, কিন্তু ওরা বলতে পারে না ঠিক মতন যে কেন এই পট তৈরি করছি, বা কেন এই পটের মানে কেন, কিভাবে কি ব্যবহার হচ্ছে। তো তখন আমি খুব ফিল করেছিলাম যে ওদের জন্য যদি এমন একটা কিছু বই করা যায়, বা একটা যদি রিসার্চ করা যেত যেখানে সব তথ্য থাকবে। এমন নয় যে আমি প্রথম উড়িষ্যা পটচিত্র নিয়ে লিখছি, উড়িষ্যা পটচিত্র নিয়ে উড়িষ্যার গবেষকরা হ্যাঁ, লিখেছেন, হ্যাঁ, কিন্তু বাংলাতে আজ অবধি এই বিষয়ে কখনো কাজ হয়নি। আচ্ছা, এই উড়িষ্যা পটচিত্র বিষয়ক কাজ বাংলাতে কখনো হয়নি, এবং সেটার ইংরেজি করার ফলে যেটা হয়েছে, এখন ধরো সারা ভারতবর্ষ থেকে বহু মানুষ রঘুরাজপুর গ্রামে ঘুরতে যাচ্ছে। হ্যাঁ, ওরা অন্তত যখন ডিটেলসে জানতে চাইছে যে ভাই তোমরা কি করে করছো কি, ওরা তখন এই বইটার নাম করে, আচ্ছা, যে আপনারা বইটা পড়লে জানতে পারবেন, বা অনেক টক শোতে বলা হয় এতে। তো এটা আমার কাছে আমার জগন্নাথ মহাপ্রভুর সেবা, আচ্ছা, আচ্ছা, বাক্যের দ্বারা লেখা। কারণ তিনি না হ্যাঁ, চাইলে তুমি না আঁকতেও সম্ভব, পারবে হ্যাঁ, না, মুখ দিয়ে কথাও বলতে পারবে না, লিখতেও পারবে না। তো এটা আমার ওই গ্রামের মানুষের প্রতি শুধু নয়, শিল্পের প্রতি, স্বামীজির প্রতি এটা আমার শ্রদ্ধা নিবেদন। হুম, যে এইটার মধ্যে দিয়ে যদি যদি একটা মানুষও জানতে মানুষ পারে। জানতে পারে, সত্যি। আচ্ছা, আমরা এবার একটু রথযাত্রার দিকে আবার আসি। এই যে রথযাত্রার সময় যদি কোনো বাধা আসে, তখন কি হয়? রথযাত্রার সময় বাধা আসে মানে কিরম বাধা? রথ টানার সময় যদি কোনো বাধা আজ আসে? এই নিয়ে অনেক ঘটনা, এই নিয়ে অনেক গল্প আছে। মানে পুরীর জগন্নাথ দেব অত্যন্ত রহস্যময়, এবং তাকে যেভাবে চেয়েছে, যেভাবে তুমি দেখতে চেয়েছো, তিনি তাকে সেইভাবে দর্শন দিয়েছে। তেমনি রথ টানার যে গল্পগুলো আছে, মানে যে কটা আমি জেনেছি আর কি, বলতে পারো, দেখা যায়, আমার নিজের মনে হয়েছে, যদি কোনো ভক্ত সে সত্যিকারে আসতে চাইছে অথচ তে বাধা পেয়েছে, প্রভুর রথ চলবে না। আচ্ছা, হ্যাঁ, এবং প্রভু স্বপ্ন দিয়ে হোক বা দৈব নির্দেশ দিয়ে হোক বলে দেন যে ওইখানে ওই ভক্ত রয়েছে, তোমরা তাকে ঢুকতে দাওনি, তা সে এসে যতক্ষণ না রথের দড়ি স্পর্শ করবে, রথ চলবে না। আচ্ছা, মানে এ বিষয়ে একটা গল্প, এটা ঠিক গল্প নয়, মানে শ্রী রামকৃষ্ণদেব জগন্নাথ সম্পর্ক একটা বিরাট সম্পর্ক। ঠাকুর জগন্নাথ দেবকে ভীষণ করতেন, এবং জগন্নাথ দেবের মহাপ্রসাদ, ঠাকুর বলতেন বাড়িতে যদি কারোর কোনো রকম অসুখ বিসুখ হয়, রোজ এক দানা করে মুখে দেবে জগন্নাথের মহাপ্রসাদ। কারণ ব্রহ্ম কি সে ব্যাপারে তো মুখে বলা যায় না, কারণ একমাত্র পৃথিবীতে ব্রহ্ম উচ্ছিষ্ট নয়। তো সেই কথামৃতেতে দু জায়গায় আছে এক গল্প, যে একজন, সে জগন্নাথ মন্দির যাবে বলে যাত্রা শুরু করেছিল, কিন্তু সে যাত্রা শুরু করে ঠিক রাস্তা অবধি সে যেতে পারছে না, সে একটু ভুল রাস্তায় চলে গেছে। এইবার যদি তুমি ঠিক ঠিক ভক্ত হও, বা তুমি যদি আন্তরিকভাবে প্রার্থনা করো, তোমাকে কেউ এসে জানিয়ে দেবে যে এইটা তোমার পথ নয়, তুমি ওই পথে যাও, ওখান দিয়ে গেলে তুমি জগন্নাথ ধামে পৌঁছবে। আবার
এগুলো সব হচ্ছে বিশ্বাসের উপর। এবার ধরো আমি বললাম যে এই ভক্ত স্পর্শ করেনি বলে রথের চাকা চলেনি, সেটা মানবে কি না মানবে সেটা মানুষের ভক্তি এবং বিশ্বাসের ব্যাপার। তেমনি এই উদাহরণ দিতে গিয়ে ঠাকুর বলছেন আর একটা উদাহরণের কথা, বলছে জগন্নাথ দেব ওই মহাবেদী শালগ্রাম শিলার তৈরি বেদিতে রয়েছেন। এবার তাকে বলা হয়, যারা বৌদ্ধ তারা বলেন জগন্নাথ দেব বুদ্ধ, আচ্ছা, যারা জৈন তারা বলেন ইনি ঋষভদেব, যারা শিব ভক্ত ইনি বলেন ইনি শিব। এরকম তো একজন অদ্বৈতবাদী জ্ঞানী মানুষ, তিনি বলছেন যে আচ্ছা তুমি বলছো নিরাকার আকার সব কিছু, আমি দেখব গিয়ে। সে করেছে কি, একটা সরু বেতের লাঠি হাতে নিয়ে গেছে, গর্ভগৃহে প্রবেশ করেছে। তখন গর্ভগৃহে যাওয়া যেত, মানে অনেক দিন আগের কথা বলছি। গর্ভগৃহে প্রবেশ করে সে বলছে যে আচ্ছা দেখি তো, সে তুমি নাকি নিরাকার সাকার, এই নিরাকার। সে এরকমভাবে যখন লাঠিটা চালিয়েছে, একটা মূর্তিতেও লাঠিটা স্পর্শ হয়নি। আচ্ছা, তখন বলছে ও, তাহলে তো আমি তো দেখতে পাচ্ছি মূর্তি, অথচ আমার লাঠিটা লাগলো না। তারপর সে একবার সুযোগ নিয়ে একবার সে যেই লাঠিটা দিয়ে গেছে, প্রত্যেকটা মূর্তিতে তার লাঠিটা স্পর্শ হয়েছে, ওই একই আচ্ছা। ব্যক্তির। একবার লাগলো না, একবার একবার লাগলো। লাগলো। তো বলছে যে তিনি ব্রহ্মের রূপ, তিনি নিরাকার হবেন কি সাকার হবেন সেটা তার ব্যাপার, তিনি সব রকম হতে পারেন, তিনি জগতের নাথ। কিন্তু তুমি বিশ্বাস করবে কিনা, তুমি সেটাকে পরখ করে দেখতে যাচ্ছ যে তিনি আকার সাকার হ্যাঁ। না নিরাকার, সেটা তোমার উপরে। তেমনি এই অনেক ঘটনাতে দেখা যায় যে কখনো হয়তো কোনো পূজা পাঠে হয়তো কিছু ভুল হলো, কি কোথাও কোনো, যেটা ভুলও ঠিক নয়, হয়তো সেটা ভুল আর ইচ্ছাকৃত ভুলের মধ্যে তফাৎ আছে। হুম, হ্যাঁ অবশ্যই। আছে। তো সেরাম কিছু ঘটনা ঘটলো, দেখা যায় অনেক সময় তখন রথ চলে না। আচ্ছা। হ্যাঁ, মানে এগুলো ওই যে বললাম বিশ্বাসে মিলায় বস্তু তর্কে তর্কে বহুদূর। বহুদূর। তো তোমার ওপরে সেটা নির্ভর হ্যাঁ। করছে যে তুমি সেটাকে কিরমভাবে দেখছো। আচ্ছা, তো আছে এসব জিনিস হয়। আচ্ছা, আচ্ছা। আমি আবার ওই পটচিত্রের ওই জায়গাটায় পৌঁছাই। আমি খুব ফ্লাকচুয়েট করছি হ্যাঁ, একেবারে না, দিকে কোনো থেকে ব্যাপার দিকে। কোনো কারণ ব্যাপার না। র্যান্ডামলি মাথায় হ্যাঁ, কোয়েশ্চেন হ্যাঁ, আসছে হ্যাঁ। ওর জন্য। আচ্ছা, এনারা, আপনি বললেন যে শুধু পটচিত্রের উপর জীবিকা নির্বাহ করছেন। এটা কি সম্ভব সত্যি? মানে মানে একটা পটচিত্র মানুষ তো এখন কেনেই না বলতে গেলে, তো সেক্ষেত্রে সমস্যা হয় না? আপনি তো এত বছর ছিলেন, আপনি বলতে পারবেন সেটা। সমস্যা তো হয়, এবং আমি তো এই প্রশ্নটা যে তুমি করলে সেটার জন্য আমার ধন্যবাদ এই কারণে, কারণ শিল্পীদের জীবন নির্ভর করছে শিল্পের উপরে। এবার আমরা ব্যক্তিগতভাবে যত পয়সা খরচ করে নিজেদের জামা কাপড় বা অন্য কিছুতে খরচ করি, আমাদের শিল্পবোধ তৈরি হয়নি। আমরা একটা জিনিস, যেটা হয়তো একটা ফুল আঁকলাম, সেটা ফুল গাছটা যেরকম সেটাকেই দেখে আঁকলাম, তো ঠিক আছে এটা খুব ভালো ছবি হলো। কিন্তু যখন তুমি কিছু ক্রিয়েটিভিটি করছো, যখন তুমি নিজের থেকে কিছু সৃষ্টি করছো, তার পেছনে তো তোমার চিন্তা ভাবনা পরিশ্রম সব আছে। তো এনারাও যখন সৃষ্টি করছেন, এই যে একটা পট তৈরি করতেই 5 দিন হয়তো টাইম লাগছে, তারপর তাতে আঁকছো, তাতে করছো, কিন্তু এবার আমরা সেটা কিনছি না। তো তার ফলে খুব স্বাভাবিকভাবেই ওনাদের জীবনযাত্রা নির্বাহ করতে অসুবিধে হয়। ওই জন্য ওরা এখন যেটা হয়েছে কি, ওরা অনেকটা শিফট করে যাচ্ছে। হ্যাঁ। শিফট করে যাচ্ছে বলতে, ওরা ধরো ঘর ডেকোরেশনের জন্য, ঘর সাজানোর জিনিসের উপরে ওই পটচিত্রের পদ্ধতিতেই ওরা নারকোলের ওপর আঁকছে, ওরা কাঁচের বোতলের ওপরে ওইভাবে র্যাপ করে পটের কাপড়কে সেখানে আঁকছে। কিন্তু বা ছোট ছোট ঘর, মানে যেটা দিয়ে তুমি ঘর সাজাবে বলে কম হ্যাঁ, দামের হ্যাঁ, জিনিস করছে। কিন্তু আমার অনুরোধ বলবো যত দর্শক এবং শ্রোতারা শুনছেন এই চ্যানেলে বা মানুষের কাছে, যে আমরা যদি প্রাচীন ভারতের এই ঐতিহ্যগুলোকে না বাঁচিয়ে রাখি, আমাদের তো একটা দায় আছে, আমাদের তো একটা ভালোবাসা আছে দেশের প্রতি, যে এটা আমার দেশের জিনিস, এটা অন্য কেউ তৈরি করছে না, আমাদের দেশের লোকেরা নিজেরা পরিশ্রম করে করছে, আমি একটা ছবি কিনি, এটুকু তো আমরা করতে পারি। এবং তবে হ্যাঁ, এই গভর্নমেন্ট থেকে তো কিছু সাহায্য করে, কিন্তু
আমরা জানি সব কিছু গভর্নমেন্টের সবকিছু পক্ষে তো আর করা সম্ভব নয়, হুম। এত বড় দেশ হ্যাঁ। আমাদের। এবং এখন যেটা বেশ কিছু উড়িষ্যার পরিবারে আমি দেখেছি, তারা তাদের কোনো বড় বিবাহ সংক্রান্ত বা কোনো বড় অনুষ্ঠানে অনেক সময় ওনারা এই পটচিত্র কিনে উপহার দিচ্ছেন বা প্রেজেন্টেশন দিচ্ছে। তো আমরা বোধহয় এইভাবেও ভাবতে পারি যে আচ্ছা, আমি যে পুরী গেলাম, ওখান থেকে এটা নিয়ে এলাম, এটা আমি কাউকে উপহারই দিলাম। যে আমার বাড়িতে যদি নাও রাখার জায়গা থাকে, কাউকে আমি দিতেও পারি। আমরা তো উপহার দিই। হ্যাঁ। একটা সময় ছিল বই উপহার দেয়া, কত ভালো উপহার দেয়া ছিল। তো আমরা এগুলোকে ফিরিয়ে আনতে পারি, তাহলে আমাদেরই তো একটা ভারতীয় শিল্প। হ্যাঁ। এবং যে ভারতীয় শিল্পটা, মানে ওরা যে তুলিটা দিয়ে আঁকে, সেই তুলিটা যারা ছবি আঁকে তারা জানে 000 যে ব্রাশ হয় তার থেকেও সরু হয়। আচ্ছা। মানে আমি যখন পটচিত্র আঁকতে চাই, তখন না আমার মাঝে মাঝে নিঃশ্বাসটা বন্ধ মনে হয় আমার যেন হাতটা বোধহয় কেঁপে গেল যে নিঃশ্বাসটা ফেললো। তা এতটা ধৈর্য, অধ্যাবসায় এবং ভালোবাসা দিয়ে তারা একটা কাজ তৈরি করছে। তা আমার মনে হয় রঘুরাজপুর গ্রামে গেলে কিছু জিনিস কিনলেও বোধহয় এটা ওদের উপকার, আমি ওদের উপকার করছি ভেবে নয়, না, এটা আমি আমার দেশের একটা সেবা করলাম। তো দেশ মানে তো শুধু একটা ম্যাপ নয়। এটাও একটা বিষয় যাতে এই শিল্পটা হারিয়েও না যায়, এটাই মূল একদম উদ্দেশ্য। মানে প্রিজার্ভ করতে হবে তো। আজকে মাত্র 120 ঘর লোক জানে। পশ্চিমবঙ্গেও অনেক শিল্প, ধরো আস্তে আস্তে আমাদের যে জাতি ছিল, হ্যাঁ। কাজললতা ছিল, এসব আমরা এখন আস্তে আস্তে হারিয়ে ফেলেছি। এখন আমরা প্রতি কি একটা এইটুকু ছোট্ট জিনিস হয়তো কিছু হ্যাঁ। কিনে এনে বলা হচ্ছে, বাট এগুলো তো সব শিল্পের পর্যায়ে পড়ে। তো যদি না শিল্পকে প্রিজার্ভ করা হয়, ডেফিনেটলি সরকারের দায়িত্ব আছে, সে তো সরকার তার দায়িত্ব পালন করছে, কিন্তু সব তো করা যাবে না। সেক্ষেত্রে তো তোমাকে আমাকেও এগিয়ে আসতে হবে। হ্যাঁ। যে আচ্ছা, গেলাম যখন দেখি না যে এটা কীভাবে হচ্ছে, যেন তার ফলে আমার মনে হয় আমাদেরও বোধহয় কোথাও একটা ভূমিকা আছে এক্স্যাক্টলি। এটাই বাঁচিয়ে রাখা। আপনি যেহেতু হিন্দু শাস্ত্র নিয়ে লেখালেখি করেন, আর বিশেষত বিভিন্ন দেশে কিভাবে আমাদের হিন্দু শাস্ত্র ছড়িয়ে পড়ছে বা কি কি প্রমাণ রয়েছে সেই বিষয় নিয়ে লেখালেখি করেন, তো আমার এই পডকাস্টের শেষ প্রশ্ন, যে যেমনি আমরা শ্রীকৃষ্ণকে দেখি, ভগবান কৃষ্ণকে, যে উনি তো প্রত্যেকটা দেশে রয়েছেন, হ্যাঁ, তাহলে কি জগন্নাথ দেবও কি প্রত্যেকটা দেশে রয়েছেন? আপনি কি সেরকম কোনো প্রমাণ পেয়েছেন? জগন্নাথ সংস্কৃতি একটা বিশাল সংস্কৃতি। জগন্নাথ দেব স্বয়ং আছেন, শ্রীকৃষ্ণ রূপে নয়, জগন্নাথ রূপেই আছেন। আচ্ছা। সিঙ্গাপুরে আছেন, থাইল্যান্ডে আছেন, পাটায়াতে জগন্নাথ দেবের মন্দির আছে। আচ্ছা। এই যে আমরা এত পাটায়া ঘুরতে যাই থাইল্যান্ড গেলে, থাইল্যান্ডের পাটায়াতে জগন্নাথ দেবের মন্দির আছে, চ্যাংমাইতে মন্দির আছে, ব্যাংককে রথযাত্রা হয়। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে, সেখানে এই যে ধরো নেপাল বলো, আমাদের এই দিকের প্রতিবেশী দেশেরা বলো, এদের এখানে রয়েছে। আবার ইউরোপ আমেরিকাতেও জগন্নাথ মন্দির রয়েছে, কারণ জগন্নাথ হচ্ছেন জগতের নাথ। সেখানে শ্রীকৃষ্ণ যেরকম পূজিত, জগন্নাথও সেরমভাবে পূজিত। এবং উড়িষ্যার মানুষরা, এটাতে আরেকটি ধন্যবাদ তাদেরও দেওয়া উচিত, তারা যেখানে যেখানেই গেছেন, যেমন আমরা বাঙালিরা যেরকম বাইরে বেরিয়েছি, তেমনি তো অন্য জাতের মানুষরাও বাইরে বেরিয়েছেন, অন্য রাজ্যের মানুষরাও বাইরে বেরিয়েছেন। তারাও সেখানে এই মন্দির প্রতিষ্ঠার কাজে বা মূর্তি প্রতিষ্ঠার কাজে সহায়তা করে, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে মূর্তি রয়েছে। এবং এই সব কিছুর পেছনে ওই যেটা আর একটা জিনিস কাজ করছে, সে তুমি শ্রীকৃষ্ণই বলো, জগন্নাথ দেবী বলো, সেটি হচ্ছে ওই বিষ্ণু চেতনা। আমার পূজনীয় একজন স্যার হচ্ছেন ডক্টর মকবুল ইসলাম স্যার, এবং উনি দীর্ঘদিন জগন্নাথ বিষয়ে কাজ করছেন। তো স্যার গিয়ে আমাদের বাড়িতে থেকেই, থাইল্যান্ডে থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার কোথায় কোথায় রয়েছে সে বিষয়ে যখন কাজ করার জন্য গেছিলেন, তো সেই সময় আমরা দেখছিলাম যে যদি বিষ্ণু কনসাসনেসকে তুমি সরিয়ে নাও, সেটা ভারত হোক, ভারতের বাইরে হোক, যদি তুমি সরিয়ে নাও, তাহলে কি থাকবে? সমস্ত সাহিত্য তৈরি হচ্ছে
শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে বা রামকে কেন্দ্র করে। রামায়ণ, মহাভারত, পুরাণ মূল হচ্ছেন বিষ্ণু। তুমি ক্যাম্বোডিয়াতে গেলে ভারতবর্ষের বাইরে সব থেকে বড় হিন্দু মন্দির ক্যাম্বোডিয়ার আঙ্কোরধাম। আঙ্কোরধামের মূল দেবতা ছিলেন বিষ্ণু। তুমি ইন্দোনেশিয়াতে চলে যাও, প্রাম্বানানের মন্দির হচ্ছে আঙ্কোর ভাটের পর সেকেন্ড লার্জেস্ট মন্দির। সেই মন্দিরের মূল দেবতাকে শিব, পার্বতী, বিষ্ণু। তো দুর্গা আমার আর একটা প্রজেক্টের কাজ, মানে আমি আর একটা রিসার্চের কাজ করছি দেবী দুর্গাকে নিয়ে। এবং এক্ষেত্রে তোমাকে আমার বলা হলো না, জগন্নাথ দেব যেখানেই থাকেন মা বিমলা আছেন। এই যে জগন্নাথ দেবের প্রসাদ তখনই ভোগ হয়, সেটা আগে মা বিমলাকে দেখিয়ে আনা হয়, আচ্ছা, তারপর জগন্নাথ দেবের মহাপ্রসাদ তৈরি হয়। জগন্নাথ মন্দিরে মা লক্ষ্মী আছেন, কমলা লক্ষ্মী রয়েছেন। তার ফলে জগন্নাথ দেব যেখানে যেখানে বিদেশে গেছেন তার সাথে সাথে এই শক্তি এবং বৈষ্ণব তত্ত্ব একসাথে প্রবাহিত হয়েছে। আচ্ছা, মানে এটা একটা অপূর্ব জিনিস যে থাইল্যান্ডে মা দুর্গাকে উমা বলা হয়, তো উমার প্রভাব খুব বেশি। আবার তুমি চীন যদি যাও, চীনের একজন দেবী আছেন, তাকেও মা শক্তি রূপে, মাতৃশক্তি রূপে দেখা হচ্ছে। জাপানে মা সরস্বতীর পুজো হয়, প্রাচীন বৌদ্ধ মঠের ভেতরে মূর্তি থাকে। আচ্ছা, হ্যাঁ, তার ফলে এটা না, ভারতবর্ষ হচ্ছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা এমন একটা দেশ, এই দেশ থেকে প্রবাহটা সবসময় হয়েছে। হ্যাঁ, সে রবীন্দ্রনাথ বলতেন দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যে সমস্ত কথা। তো এগুলো হচ্ছে তুমি কিছু দিয়েছো, তুমি কিছু পেয়েছো, এমন নয় যে তারা এসে আমাদেরকে শিখিয়েছে। আমরাও সারা পৃথিবীকে বহু জিনিস দিয়েছি। সেটা আধ্যাত্মিক জিনিস হতে পারে, সেটা শিল্প হতে পারে, সেটা টেক্সটাইল হতে পারে। হ্যাঁ, আমাদের এই যে পট্টবস্ত্র মানে হচ্ছে সংস্কৃতে কাপড়। পটের অর্থ হচ্ছে পটচিত্র, হচ্ছে পটের ওপর যে চিত্র করা হচ্ছে। রোমান সম্রাটরা সমস্ত সাদা কাপড় পরত। তুমি যত গ্রিক রোমান পুরনো ছবি দেখো বা মূর্তিরে দেখো, সেই সাদা ছিল মসলিন বা বেঙ্গলের। তো তার ফলে এই যে আমি তোমাকে একটু আগে বলছিলাম না, যে এই টেক্সটাইল, শিল্প, আধ্যাত্মিকতা, এগুলো হচ্ছে লেয়ার। আমরা যেমন বিনুনি তৈরি করি, একটার সঙ্গে একটার সাথে একটা যেরকম মিলে যায়, এগুলো সব মিলিয়ে ভারতবর্ষ, একটাকে বাদ দিয়ে আর একটাকে নয়। এবং সেইটারই প্রভাব এই উড়িষ্যার থেকেও বাইরে বেরিয়েছে। আবার এই প্রসঙ্গে একটা জাস্ট শেষ কথাটা বলে শেষ করব, সেটা হচ্ছে কার্তিক পূর্ণিমার দিন উড়িষ্যাতে বালিযাত্রা হয়। আচ্ছা, একটা বিশেষ অনুষ্ঠান হয়, বৈঠা বন্দনা বলে। ওরা ওই দিনকে দক্ষিণ পূর্ব এশিয়াতে বাণিজ্যর জন্য যাত্রা করত। আচ্ছা, ওই দিন বৈঠা বন্দনা হচ্ছে উড়িষ্যাতে, আর সেই একই দিনে কার্তিক পূর্ণিমার দিনে জগন্নাথ দেব সোনার বেশ ধারণ করেন। আচ্ছা, আবার ওই কার্তিক পূর্ণিমার দিনে দক্ষিণ পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশে লয়ক্রাথং বলে একটা অনুষ্ঠান হয়। ওই লয়ক্রাথং একই জিনিস। এরা এখান থেকে কলার গোড়েতে ফুল ফল সাজিয়ে, ধূপ প্রদীপ সাজিয়ে জলে ভাসিয়ে দিচ্ছে মানে উড়িষ্যার মানুষ, আমরা ওখান থেকে ভাসাচ্ছি। একই জিনিস। আচ্ছা, ওইটাকে সুন্দর করে সাজিয়ে ওটাকে ক্রাথং বলা হয়। লয়ক্রাথং মানে তুমি তোমার পুরনো সব জিনিসগুলোকে যেন ভাসিয়ে দিয়ে তুমি মঙ্গল কামনা করছো, জলের দেবতাকে, সমুদ্রকে বা নদীকে তুমি প্রার্থনা করছো তোমার অ্যাবান্ডেন্সের জন্য, তোমার পরিপুষ্টির জন্য। আর আমাদের মা বোনেরা কি করছে উড়িষ্যায়, তারাও সেই দ্বীপটা ভাসিয়ে দিচ্ছে, যে তাদের কারোর ভাই, বাবা, স্বামী তারা বাণিজ্য করতে যাচ্ছে, যেন বাণিজ্য করে সুন্দরভাবে ফিরে আসে, সেই জন্য তারা জলের দেবতাকে প্রণাম জানাচ্ছে। একই দিনে এক সময় এতগুলো দেশে একই জিনিস হচ্ছে। তো এই হচ্ছে ভারতবর্ষ, এবং তার জগন্নাথ দেব বলো, তার বিষ্ণু চেতনা বলো, তার উৎসব অনুষ্ঠান বলো, সব কিছু মিলিয়ে।
খুব সুন্দর। আপনার বইটা যদি একবার দেখান। আচ্ছা, এটা হচ্ছে আমার উড়িষ্যা পটচিত্রের ওপর যে বইটা, এই বইটি বাংলা এবং ইংরেজি দুটোতেই এই বইটা রয়েছে। কারণ আমার নিজের মনে হয় যে বাংলা ভাষায় আমি নিজে লিখি বাংলাতে, কিন্তু আমি অনুবাদ করাই এটাতে, তার কারণ যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারে। এটা বি বুকস পাবলিকেশন থেকে এটা বার করা হয়েছে। এর মধ্যে মানে যেহেতু এর মধ্যে প্রচুর ছবিও আছে, এই যে এখন যে ছোট ছোট কাঠে তৈরি বলছিলাম সেগুলো রয়েছে। এনারা হচ্ছেন এই যে গোল, আমাদের যে বিষ্ণুপুরের গোল তাস ছিল, ওখানে একরকম গোল পটি তৈরি হয়, হ্যাঁ, সেইগুলো ইনি শ্রীধর মহারানা, যিনি আমাদের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। মানে তোমরা ছবিগুলো দেখলেই বুঝতে পারবে আমি দীর্ঘদিন ধরে এই গ্রামে গিয়ে থেকে, এবং ওই গ্রামের নাম রঘুরাজপুর, তার সাথে শ্রীরামের যোগ, এইসব বিভিন্ন ঘটনা এই যে রয়েছে। শাক্তপট, শৈবপট, এবং এই বিষয়ে আমাকে অনেক সাহায্য করেছিলেন। এই হচ্ছেন আসল যে পটে পুজো হয় যখন জগন্নাথ বলরাম সুভদ্রা থাকেন না মন্দিরে। ইনি হচ্ছেন বলদেব, বলভদ্র, ইনি মা সুভদ্রা, আর এখানে ছিল, হ্যাঁ, এখানে জগন্নাথ দেবেরও ছিল। তো সেইগুলোতে মানে এই পটগুলো মূলত পুজো হয়। আর এর মধ্যেই এই যে হাতে যে বলছিলাম যে বিভিন্ন রকমের অন্য জিনিস যে তৈরি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে পেপার ম্যাসিতে চলে যাচ্ছে। এগুলো মুখোশ, হ্যাঁ, এই ধরনের জিনিসে নতুন শিল্প ভাবনা দিয়ে তৈরি হচ্ছে। কিন্তু সব মিলিয়ে আপনারা পড়লে আরো ভালো লাগবে। এবং এটা যত আমরা জানাবো একে অপরকে, নিউ জেনারেশনকেও জানাবো যে এটা আমাদের দেশের জিনিস, সেটাই মানে আমার কাজের উদ্দেশ্য সেটাই। যদি আমরা নিজেদের দেশটাকে একটু ভালো করে জানতে পারি, হ্যাঁ, শ্রদ্ধা করতে পারি। অনেক ধন্যবাদ আপনাদেরকেও। থ্যাংক ইউ, আপনি এলেন সময় করে, ফাইনালি আমাদের এই পডকাস্টটা হলো। ফাইনালি এটা একটা খুব বড় জিনিস, বাট আমি প্রার্থনা করি তোমাদেরও ভালো হোক, মঙ্গল হোক, আরো অনেক এই বিষয়ে নিয়ে আরো কাজ করো যাতে মানুষ আরো জানতে পারে। অবশ্যই আমরা পরবর্তী সাবজেক্ট অলরেডি ভেবে ফেলেছি যে কোনটা করব, যেটা আগে করার কথা ছিল, আমরা পরে করব। নিশ্চয়ই, থ্যাংক ইউ, আবার দেখা হবে আগামী মাসে। হ্যাঁ, নমস্কার। একদম, থ্যাংক ইউ।